আচ্ছা, সো চ্যাপ্টার 6-এ হচ্ছে আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। আচ্ছা, সো ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্টটা আমরা আগে দেখব, মানে বয়লিং পয়েন্টেরটাই পরে আসবো। ফার্স্টে দেখবো যে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক এর উপর চাপের প্রভাব কীরকম। সো এইটার জন্য খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে আমি যদি দুইটা আইস কিউব নেই বা দুইটা আইসের টুকরা নেই, এরকম ধরো এটা একটা আর এটা আরেকটা, অ্যান্ড দেন আমি যদি একটা আইসকে আর একটা আইসের উপরে রাখি, দেন রাখার পর আমি যদি ওদেরকে খুব জোরে চাপ দিই, আর এইখানে কি করলাম, রাখার আগে মানে এটা আগে যেভাবে ছিল, দুইটা আইস এভাবে ছিল, আমি তাদের মাঝখান দিয়ে একটা স্ট্রিং রাখছি, একটা সুতা রাখছি, এরকম একটা স্ট্রিং এখানে রাখছি, এটা তুমি বাসায় করে দেখতে পারো। আর দেন আমি এই আইস কিউবটাকে এইটার উপরে রাখছি। ওকে, রেখে আমি কি করলাম, দুইটাকে খুব জোরে চাপ দিলাম। চাপ দেওয়ার জন্য আমি যেটা করব, ধরো এইটাকে টিস্যু পেপার দিয়ে র্যাপ করে দেন আমি দুইটাকে খুব জোরে চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ধরে রাখার পর তুমি যদি ওই প্রেশারটা আবার সরাই ফেলো, মানে তুমি যে চাপ দিয়েছিলা তুমি কি করলে, এরপর তোমার ওই প্রেশারটা সরাই ফেললা, এরপর দেখবা যে প্রেশারটা সরাই ফেলার পর তুমি দেখবা যে এইটা এখন আর দুইটা আইস কিউব নাই, এটা এখন একটা সিঙ্গেল আইস কিউবে কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড আরও ইন্টারেস্টিংলি যেটা হয়েছে যে ওই আইস কিউবের ভিতর দিয়ে একটা স্ট্রিং পাস হয়ে গেছে। তো এটা তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো। ওকে, সো এইটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্টের একটা এক্সাম্পল। ওকে, বাংলায় এটাকে বাংলায় এই জিনিসটার একটা নাম আছে। আর যাই হোক, ওই নামটার থেকেও মেইনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা কীভাবে হচ্ছে সেটা আগে বোঝাই। সো এখানে যেটা হচ্ছে যে আমি যখন এটাকে দুই সাইড থেকে চাপ দিচ্ছি বা প্রেশার দিচ্ছি, তখন প্রেশার দেওয়ার কারণে আইসের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আমি যখন এই দুইটাকে প্রেশার দিচ্ছি, মানে আমাদের আইসের এটা তোমার মেল্টিং পয়েন্টও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ওয়াটারের মেল্টিং পয়েন্টও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার আমরা ওয়াটারকে হচ্ছে যখন ধরো ওয়াটার থেকে আইসে কনভার্ট করি, সেটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ফ্রিজিং পয়েন্টও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার আমি যখন আইসকে ওয়াটারে কনভার্ট করি, মানে মেল্ট করি, সেটাও হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আমি যখন এই দুইটাকে প্রেশার দিচ্ছি, তখন যেটা হয়, মানে এই দুইটাকে যদি আমি প্রেশার দিই, এখন আইসের তো টেম্পারেচার অনেক কম, মানে দেখা যায় ইউজুয়ালি আইসগুলো হচ্ছে তোমার মাইনাস টেম্পারেচারে থাকে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডও থাকে, বাট ধরো এই আইসটাও -5 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল আর এইটাও -5 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, মানে খুবই ঠান্ডা আইস। আর ইউজুয়ালি তারা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট হওয়া স্টার্ট হয়। সো তুমি যদি এই দুইটা আইসকে মানে দুই সাইড থেকে প্রেশার দিয়ে চাপ দাও, মানে এইখানে একটা প্রেশার ক্রিয়েট করো, তাদের দুইজনের যেখানে কন্ট্যাক্টটা হচ্ছে সেইখানে একটা প্রেশার ক্রিয়েট করো, তখন যেটা হবে যে এই মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হবে। মানে মেল্টিং পয়েন্টটা ইউজুয়ালি ছিল কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ইউজুয়াল ভ্যালু, দেখি ইউজুয়াল ভ্যালু ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট আমি যখন প্রেশারটা অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে এই ভ্যালুটা ডিক্রিজ হয়। সো ইউজুয়াল ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড আফটার প্রেশার আমি যদি এখানে প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধরো এবার -5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, ডিক্রিজ হয়েছে। সো এই ডিক্রিজ হওয়ার জন্য যেটা হবে, ইউজুয়ালি আইস -5 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস হিসেবেই থাকে, বাট এই যে মেল্টিং পয়েন্টটা কমে গেছে, মেল্টিং পয়েন্টটা হচ্ছে এখানে লিখে রাখি ডিক্রিজ হয়েছে। সো এই যে ডিক্রিজটা হয়েছে, এইটার জন্য দেখা গেছে যে ও এই -5 ডিগ্রি সেন্টিগ্রেডেই মেল্ট হওয়া স্টার্ট হয়েছে ওই প্রেশার অ্যাপ্লাই করার জন্য। সো এই মেল্ট হওয়া স্টার্ট হওয়ার জন্য দেখা গেছে এইখান থেকে এই যে যেই জায়গাটায় ওরা কন্ট্যাক্টে ছিল, সেই জায়গাটা গলে পানির মতো হয়ে গেছে। ওকে,
সেই জায়গাটা হচ্ছে গলে পানির মতো হয়ে গেছে, অ্যান্ড ওইখান দিয়ে আমার একটা সুতা পাস হয়েছে আর কি। সো গলে পানির মতো হয়ে যাওয়ার পর এইখানে আর কোনো সারফেস থাকবে না, রাইট? এই জায়গাটা আগে একটা সলিড সারফেস ছিল এরকম, বাট এখন ওইটা মেল্ট হয়ে কি হবে, একটা মানে লিকুইড হয়ে যাবে আর কি, এরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি যখন আবার প্রেশারটা সরাই ফেলবো, প্রেশারটা যখনই সরাবো তখন আবার মানে এই প্রেশার যখন অ্যাপ্লাই করছি ওই সময় আমার মেল্টিং পয়েন্টটা কমে গেছিলো, -5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। বাট আমি যখন প্রেশারটা আবার রিলিজ করে ফেলছি, এটা হচ্ছে আফটার রিলিজিং প্রেশার, মানে আবার যখন ইউজুয়াল স্টেটে নিয়ে আসছি, আফটার রিলিজিং প্রেশার, তখন দেখা গেছে মেল্টিং পয়েন্টটা আবার জাম্প করে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে। তখন মেল্টিং পয়েন্ট হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আবার আগের স্টেটে চলে আসছে। সো এরপর যদি আমি প্রেশার সরাই ফেলি তখন এই আইস দুইটা দেখবে আচ্ছা ওরা এখনও -5 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এখন মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ওরা কি দেখতেছে যে এখানে মেল্টিং পয়েন্ট এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট ওদের টেম্পারেচার কি এখন অনেক কম। মেল্টিং পয়েন্টের নিচে তো কোনো কিছু লিকুইড থাকে না, তাই না? সো মেল্টিং পয়েন্ট যদি আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন দেখা যাবে এই যেই পোর্শনটা লিকুইড হয়ে গেছিলো সেইটা আবার সলিডে কনভার্ট হয়ে যাবে, মানে এই জায়গাটা আবার মানে এই লিকুইডটা এরপর হচ্ছে আবার সলিডে কনভার্ট হবে। ওকে, অ্যান্ড ওইবার সলিড হওয়ার সময় এটার ভিতর দিয়ে কিন্তু একটা স্ট্রিংও পাস করছে। সো এই সলিডটা যখন হবে তখন আর এইখানে আলাদা কোনো সারফেস ক্রিয়েট হবে না, এই পুরো জায়গাটাই সলিড হয়ে যাবে আর কি, মানে পুরোটা একটা সিঙ্গেল আইস কিউবে কনভার্ট হবে, যে আইস কিউবটার ভিতর দিয়ে একটা এরকম সুতা যাচ্ছে। ওকে, এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, বা সুতাও দরকার নাই, তুমি জাস্ট 2টা আইস কিউব নাও, ঠিক আছে? জাস্ট 2টা আইস কিউব নাও, দেন একটাকে আরেকটার উপরে রাখো, এইভাবে রাখার পর তুমি তাদেরকে একটু চাপ দাও, দেখবা যে দুইটা একটা পিসে কনভার্ট হয়ে গেছে। ওকে, 2টা আইস কিউব মার্জ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তাদেরকে ধরে জোরে চাপ দিবা, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই দেখবা যে ওরা একটু পর যেই আবার প্রেশারটা সরাই ফেলবা ওরা একটা আইস কিউবে মার্জ হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্ট। আমি যখন প্রেশার অ্যাপ্লাই করি, মানে জেনারেল রুলটা হচ্ছে যে প্রেশার applying pressure causes decrease in melting point. ওকে, সো এইভাবে হচ্ছে আমরা প্রেশার অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করতে পারি। ওকে, সো এই আইস কিউবের ব্যাপারেও এটা হয়, আমরা 2টা আইস কিউবকে অ্যাডজাসেন্ট অবস্থায় রেখে তাদের মানে 2টা আইস কিউবকে অ্যাডজাসেন্ট অবস্থায় রেখে যদি প্রেশার দেই বা একটু চাপ দেই তাহলে দেখবা যখন ওই যে চাপটা দিচ্ছ ওদের ওই কন্ট্যাক্ট যেখানে ছিল, মানে এই ধরো 2টা এরকম আইসের পিস আছে, এই একটা আর এখানে আরেকটা, এই একটা আর এই আরেকটা, যে 2টাকে চাপ দিবা এই মাঝখানের জায়গাটা খুব তাড়াতাড়ি গলে যাবে কারণ তুমি প্রেশার দিচ্ছ, আর ওইখানে মেল্টিং পয়েন্টটা কি 0 ডিগ্রি থেকেও কমে গেছে। তো 0 ডিগ্রি থেকে কম থাকা অবস্থায় ওইটা যদি মেল্টিং পয়েন্ট হয় তাহলে এইগুলো একটু গলে যাবে টেম্পোরারিলি, অ্যান্ড দেন আবার যে আমি প্রেশারটা সরাই ফেলবো এইগুলো আবার তাদের মেল্টিং পয়েন্টটা আবার 0 ডিগ্রিতে ব্যাক করবে, অ্যান্ড দেন এই পার্টিকেলগুলো আবার সলিড হয়ে যাবে। সো তখন দেখবা 2টা বরফ জোড়া লেগে গেছে। ওকে, সো এই হচ্ছে ইফেক্ট অফ প্রেশার অন মেল্টিং পয়েন্ট। অ্যাপ্লাইং প্রেশার কজেস ডিক্রিজ ইন মেল্টিং পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে একটা খুব কমন এক্সাম্পল আর কি। আবার এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা তোমাদের বইতে হয়তো আছে, যে আমরা একটা টেবিলের উপর একটা বড় আইস কিউব যদি রাখি, ধরো এরকম একটা টেবিল, এই টেবিলটার উপর আমরা একটা বড় আইস কিউব রাখতেছি, মানে বড় একটা আইসের পিস রাখতেছি এরকম।
ওকে, সো এখানে একটা ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি একটা স্ট্রিং এই আইস কিউবটার উপর এইভাবে রেখে এই স্ট্রিংটা দিয়ে দুই সাইডে দুইটা খুব হেভি লোড যদি এখানে ঝুলাই দিই, ধরো এটাও 10 কেজি, আবার ওই পাশেও এটা 10 কেজি, মানে ওই পাশ দিয়ে আরেকটা লোড সেমভাবে ঝুলাই দিছি আর কি, মানে এটা দেখা যাচ্ছে না ওই পাশে আর কি, আর এটা হচ্ছে একটা টেবিলের উপর রাখা এরকম। সো এইভাবে যদি রাখি তখন যেটা হয় যে দেখা যায় কি আস্তে আস্তে এই সুতাটা নিচে এই আইস কিউবের ভিতরে ঢুকতে থাকে। তো জিনিসটা অনেকটা ইম্পসিবল লাগে, আচ্ছা এটা একটা সলিড জিনিস, সলিডের ভিতরে এটা ঢুকতেছে কিভাবে। বাট তুমি দেখবা এইভাবে যদি রাখো তাহলে দেখবা যে কিছুক্ষণ পর সুতাটা আইস কিউবের ভিতরে চলে আসছে। ওকে, ইভেন অনেক সময় দেখা যায় ভিতরে ঢুকতে ঢুকতে একদম নিচে চলে আসছে, মানে আইস কিউবটাকেও কাট করে ভিতরে ঢুকে গেছে। ওকে, সো এটা কিভাবে হয়, এখানেও ওই সেম আইডিয়া যে আমি দুই সাইড দিয়ে যখন খুব বড় ভ্যালুর লোড দিয়ে দিচ্ছি 10 কেজি 10 কেজি, তখন যেটা হচ্ছে দুই পাশ থেকেই প্রেশার পড়তেছে, মানে দুই পাশ থেকেই ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই জায়গাতে খুব এক্সট্রিম অ্যামাউন্ট অফ প্রেশার পড়তেছে এই জায়গাতে। ওকে, সেই প্রেশারটা পড়ার জন্য এই জায়গাতে যে আইসগুলো আছে তাদের মেল্টিং পয়েন্ট ডিক্রিজ হয়ে যাচ্ছে অ্যান্ড তারা খুব ইজিলি গলে যাচ্ছে, অ্যান্ড মেল্টিং পয়েন্ট ডিক্রিজ হওয়ার জন্য গলে যাচ্ছে অ্যান্ড এই মানে এই জায়গাগুলো একটু পানি পানি হয়ে যাচ্ছে অ্যান্ড এই সুতাটা তখন ভিতরে ঢুকে যাচ্ছে। যেই ভিতরে ঢুকতেছে তখন উপরের পোর্শনটায় প্রেশারটা কমে গেছে, মানে সুতাটা যখন ধরো ভিতরে ঢুকে গেছে একবার, তখন এই যে উপরে যে পোর্শনটা ছিল, এই উপরের যে পোর্শনটা ছিল যে জায়গাটা একটু আগে মেল্ট হয়ে গেছিল সেইখানে এখন আর প্রেশার নাই। সো ওই জায়গাটা আবার কি হবে, ওই জায়গাটা আবার আইসে কনভার্ট হয়ে যাবে। সো এই জায়গাটা আবার সলিডিফাই হয়ে গেল, আর দেন এরকম যত ও নিচের দিকে নামতে থাকবে ততই উপরের জায়গাগুলো আবার আইস হয়ে যাবে আর কি। সো একসময় দেখবা যে এটা হয়তো একটা সার্টেন লেভেল নিচে গিয়ে আটকায় গেছে অথবা একদম নিচে চলে গেছে। সো এটাও একটা এই মেল্টিং পয়েন্টের উপর প্রেশারের ইফেক্টের এক্সপেরিমেন্ট। ওকে, আরেকটা এক্সপেরিমেন্ট আছে এরকম যে ধরো এখানে কয়েকটা ইয়ে আছে তোমার, মানে এই যে আমরা মেল্টিং পয়েন্টটা কি প্রেশার দিয়ে চেঞ্জ করতেছি, এই মেল্টিং পয়েন্টটা আরও একভাবে চেঞ্জ করা যায়, এটা হয়তো বইতে নাই। সেটা হচ্ছে যে আমি যদি কয়েকটা এরকম আইস কিউব নেই, এরকম যদি কয়েকটা আইস কিউব নেই অ্যান্ড দেন আমি এইখানে কি করব, এইখানে হচ্ছে একটা এরকম স্ট্রিং রাখবো, একটা নর্মাল সুতা রাখবো, বাসায় করে দেখতে পারো এটা। অ্যান্ড দেন আমি হালকা একটু সল্ট, মানে তোমার খাবার যে সল্ট আছে সেই সল্টগুলো হালকা একটু সল্ট এই বরফগুলোর উপর দিব। ওকে, দেওয়ার 15 সেকেন্ড পর, মানে 15 থেকে 20 সেকেন্ডের পর তুমি দেখবা, তুমি যদি এবার স্ট্রিংটাকে দুই পাশ থেকে টান দাও দেখবা যে এই বরফগুলোও স্ট্রিংয়ের সাথে উঠে আসছে। সো এটা কেন, কারণ আমি যখন ওই সল্টটা এখানে দিব, এই সল্টটাও হচ্ছে ওই প্রেশারের মতো অনেকটা কাজ করে, যদিও এটা প্রেশার না বাট এটার ইফেক্টটা ওই প্রেশারের ইফেক্টটার মতো সেম। সল্টটা দিলে এখানে মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়। ওকে, সল্টটা দিলে এখানে মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়, তখন দেখা যায় সাথে সাথে এখানে কিছু আইসের উপরের কিছু পোর্শন লিকুইড হয়ে যায়। তো তখন যেটা হয় এই স্ট্রিংটা হালকা একটু ভিতরে ঢুকে যায়, যেহেতু উপরে লিকুইড হয়ে গেছে স্ট্রিংটা একটু ভিতরে ঢুকে যায়, যেই ভিতরে ঢুকে একটু পর আবার উপরের পোর্শনটা আবার তোমার আগের মেল্টিং পয়েন্টে ব্যাক করে সেটা সলিড হয়ে যায়। এরপর আমি যদি স্ট্রিংটা ধরে টান দিই তখন দেখবা যে যেহেতু স্ট্রিংটা ওইটার ভিতরে ঢুকে গেছে এই তিনটা আইস কিউবকেই তুমি খুব ইজিলি উঠাইতে পারবা। ওকে, এটা বাসায় ট্রাই করে দেখো যদি বাসায় ইয়া থাকে, আইস থাকে। সো এই ছিল হচ্ছে ইফেক্ট অফ প্রেশার অন। ভাইয়া, হ্যাঁ ওই বলো। যে ওই তো ওই যে এখানে যেমন ঝুলাই দেওয়ার পর ওটা আস্তে আস্তে নিচে দবে গেছিল, তো ওইটা পর উঠে আসার পর কিছুক্ষণ পর আবার বরফগুলো নিচে পড়ে যাবে না? কোনটায়, এই লেফট সাইডেরটা নাকি ডান পাশেরটা? না মানে এইটাই যেমন হচ্ছে দুইটা অবজেক্ট হ্যাঁ হ্যাঁ। ঝুলাই দেওয়ার পর ওটা গ্র্যাজুয়ালি নিচে চলে যাচ্ছিল আইসগুলো, তো ওইটাও যখন লেগে যাওয়ার পর উঠাবো তো ভিতরে থাকবে, তো উপর থেকে প্রেসার পড়লে আইসগুলো পরে পড়ে যাবে না আবার কিছুক্ষণ পর? মানে এটা এটা
এখানে হ্যাঁ এটা এটা এইখানে আমরা যখন উঠাবো, হ্যাঁ তখন ওই ওয়েটের জন্য নিচের দিকে একটু প্রেসার পড়বে, এটা ট্রু। বাট জিনিসটা খুবই টেম্পোরারি, হ্যাঁ একটু পরে আবার আইসগুলো খুলে পড়ে যাবে। এটা বেশিক্ষণ থাকবে না। ওকে, বাট তুমি দেখবা যে হালকা মানে টান দিতে যাবা, তখন দেখবা যে এগুলো বরফের ভিতরে আটকায় গেছে। ওকে, তুমি তো প্রথমে ধরো এই আইসগুলোর উপরে রাখছিল স্ট্রিংটা, মানে একদম উপরে ছিল জাস্ট একটা নর্মাল সুতা, বাট একটু পরে যেই একটু লবণ দিবা দেখবা যে এটা একটু ভিতরে ঢুকে গেছে। ওকে, বাট যখন উঠাইতে যাবা তখন হ্যাঁ তখন আবার নিচের দিকে প্রেসার পড়াতে ওইটা আবার মানে রিভার্স ইফেক্টটা হবে, তখন আবার ওইটা মানে উপর দিয়ে গলা স্টার্ট করবে আর কি। কারেক্ট। ওকে, সো এটা হচ্ছে মেল্টিং পয়েন্টের উপর প্রেসারের ইফেক্ট। এবার আসি বয়েলিং পয়েন্টের উপর প্রেসারের ইফেক্টটা কেমন। সো বয়েলিং পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টে লিকুইড ভেপারাইজড হয় আর কি। সো বয়েলিং পয়েন্টটা কিভাবে চেঞ্জ হয়, যদি আমার প্রেসার কম থাকে, মানে প্রেসার যদি লো হয়, তখন বয়েলিং পয়েন্টও ডিক্রিজ হয়। মানে এখানে ব্যাপারটা এরকম, প্রেসার যত কম, মানে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে কি ছিল, মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে ছিল আমি প্রেসার বাড়াইলে মেল্টিং পয়েন্ট কমে, আর প্রেসার কমাইলে মেল্টিং পয়েন্ট বাড়ে। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এটা উল্টা, আমি যদি প্রেসার লো করি তখন হচ্ছে বয়েলিং পয়েন্টও ডিক্রিজ হয়, আর প্রেসার যদি হাই করি তখন বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হয়। ওকে, সো এখন এটার একটা এক্সাম্পল কি, এটার একটা এক্সাম্পল হচ্ছে যে তোমার পাহাড়ের উপরে, মানে ধরো আমরা যদি একটা মাউন্টেন ক্লাইম্ব করে উঠি, তো পাহাড়ের উপরে কোনো একটা জিনিস কুক হওয়া আর পাহাড়ের নিচে কোনো একটা জিনিস কুক হওয়া, মানে নর্মালি আমরা যারা সারফেসে থাকি সেইখানে একটা জিনিস কুক হইতে যে অ্যামাউন্ট অফ টাইম লাগে, যারা হচ্ছে তোমার পাহাড়ের উপরে থাকে তাদের কোনো একটা জিনিস কুক করতে অনেক বেশি টাইম লাগে। মানে এখানে ধরো তুমি একটু মানে নুডলস রান্না করবা, এইখানে সেটা কুক করতে অনেক লং টাইম লাগবে, সো এখানে কুকিংয়ে লং টাইম লাগে। এখানে হচ্ছে কুকিংয়ে লং টাইম লাগে, আর এইখানে হচ্ছে তোমার সারফেসে হচ্ছে নর্মাল টাইম লাগে আর কি, লেস টাইম লাগে। সো এটার রিজনটা কি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেশার লো হইলে হচ্ছে বয়েলিং পয়েন্ট ডিক্রিজ হয়। সো সারফেসে হচ্ছে মানে এই সারফেসে হচ্ছে প্রেশার হাই, আমি যত মাউন্টেনের উপরে যাব তত হচ্ছে প্রেশারটা ডিক্রিজ হচ্ছে। ওকে, মানে আমি একটু এটা পরের পেজে দেখাই। ওকে, সারফেসে হচ্ছে প্রেশার অনেক হাই, ক্লিয়ার, আর এই মাউন্টেনের উপরে প্রেশার হচ্ছে অনেক লো। সো প্রেশার যদি লো হয় এখানে ওয়াটারের বয়েলিং পয়েন্টটা কীরকম হবে, এখানে ওয়াটারের বয়েলিং পয়েন্টটাও লো হবে, তাই না? আর প্রেশার যদি নিচে হাই হয় তাহলে এখানে ওয়াটারের বয়েলিং পয়েন্টটাও অনেক হাই হবে। মানে ইউজুয়ালি যেটা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সারফেসে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট যখন পাহাড়ের উপরে উঠবো তখন ওয়াটারের বয়েলিং পয়েন্ট কি লো, ধরো নিচে ছিল এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি ওই অনুযায়ী রান্না করতা। বাট যখন ধরো উপরে উঠছে, মানে মাউন্টেনের উপরে উঠছে, তখন যদি আমি কোনো কিছু একটা মানে রান্না করতে যাই তখন এটার বয়েলিং পয়েন্টটা কি একটু কমে গেছে, ধরো বয়েলিং পয়েন্টটা কমে এখন 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। সো আমি যখনই কোনো কিছু মানে একটু হিট দিব, দেখা যাবে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে রেস করলেই সব পানি উড়ে চলে যাচ্ছে, মানে ভেপার হয়ে চলে যাচ্ছে। সো আমার মানে ওইটা হলো তো সমস্যা, আমার তো মানে মানে 90 ডিগ্রিতে চলে গেলেই যদি সব পানি চলে যায় তাহলে তো কুকিংটা ঠিক মতো হবে না, তাই না? সো দেখা যাবে ওইখানে কোনো একটা জিনিস অনেক লং টাইম ধরে আমাদের কুক করতে হয়।
ওকে, মানে ধরো একটা নুডলসে যতটুক পানি দেওয়ার কথা আমি ততটুক দিলাম। সো সারফেসও এটা মানে ঠিক মতো রান্না করা যেত, 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট দিতাম, বা 100 ডিগ্রিতেও নিতাম, বাট দেখা যেত যে যতটুক পানি দরকার সেইটুকু আমি পাচ্ছি। বাট পাহাড়ের উপরে যদি সেম সিচুয়েশনে যাই, সেমভাবে আমি যদি হিট দেই, তখন দেখা যাবে মাত্র 90 ডিগ্রি সেন্টিগ্রেডেই সব পানি ভেপার হয়ে চলে যাচ্ছে। সো আমার নুডলসটা মানে প্রপারলি কুকড হবে না। সো এর জন্য আমার হচ্ছে এটাকে লং টাইম ধরে রান্না করতে থাকতে হবে। বুঝতে পারছি? সো এই হচ্ছে বয়লিং পয়েন্টের উপর প্রেশারের এক্সাম্পল, আর প্রেশারের যে ইফেক্ট সেটার একটা এক্সাম্পল। সো মানে আমাদের সামারি হচ্ছে যে উপরে উঠলে আমার কুকিং টাইমটা বেড়ে যায়। মানে প্রপারলি কুক হওয়ার জন্য বেশিক্ষণ ধরে রান্না করতে হয়, আর নিচে হচ্ছে কুকিং টাইমটা ইউজুয়াল। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আমরা দেখলাম হচ্ছে নর্মাল সাবস্টেন্সগুলার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কীভাবে চেঞ্জ হয় ইউজুয়ালি লিকুইডের ক্ষেত্রে। বাট গ্যাস যারা হচ্ছে অলরেডি গ্যাস, মানে যেই সব সাবস্টেন্স হচ্ছে অলরেডি গ্যাস, তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট রুল অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে মানে যারা হচ্ছে অলরেডি গ্যাস, যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন ইটসেট্রা, যারা রুম টেম্পারেচারে গ্যাস হিসেবে থাকে, তাদের ক্ষেত্রে আমি যদি প্রেশার অ্যাপ্লাই করি, মানে প্রেশার যদি ইনক্রিজ করি, তাদের উপর যে প্রেশারটা সেটা যদি ইনক্রিজ করি, তখন দেখা যায় তাদের মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ হয়। এইখানেও কিন্তু একটু তোমার ডিফারেন্স দেখা যাচ্ছে। আমরা একটু আগে যেমন সলিডের ক্ষেত্রে দেখছিলাম, সলিডের ক্ষেত্রে হচ্ছে মেল্টিং পয়েন্ট যেটা ছিল, প্রেশার দিলে মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়। বাট গ্যাস যারা, মানে যারা রুম টেম্পারেচারে গ্যাস, তাদের হচ্ছে প্রেশার দিলে মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ হয়। ওকে, আর প্রেশার যদি কমাই তখন মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়। সো মানে এখানে মেল্টিং পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট তো সেম। এখানে ওই সেন্সে বলা হচ্ছে যে আমরা গ্যাস থেকে যখন, মানে এটা অ্যাকচুয়ালি ফ্রিজিং পয়েন্ট দিয়ে লেখা বেটার, ফ্রিজিং পয়েন্ট। কারণ ওয়াটার যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হয়, সিমিলারলি আইস হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট হয়। সো দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম। সো এখানেও ফ্রিজিং পয়েন্ট লেখা উচিত। সো এটার এক্সাম্পল কি হইতে পারে? সো এটার এক্সাম্পল হচ্ছে যে আমি যদি একটা গ্যাসকে লিকুইডিফাই করতে চাই, মানে যার ফ্রিজিং পয়েন্ট যত কম, মানে আমি তত একটা গ্যাসকে ইজিলি তোমার করতে পারবো, মানে ফার্স্টে লিকুইড করতে পারবো, দেন লিকুইড থেকে সলিড বানাতে পারবো। সো এইটা করার জন্য বেস্ট অপশন হচ্ছে যে আমি তখন চাই হচ্ছে মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ হোক, রাইট? কারণ ধরো অলরেডি আমার এই একটা গ্যাস আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তো আমি চাচ্ছি তাকে খুব কুইকলি লিকুইডে কনভার্ট করতে, অ্যান্ড দেন তাকে খুব কুইকলি, মানে ধরো এটা ওয়াটার হচ্ছে ফার্স্টে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারে ছিল, সো আমি চাচ্ছি তাকে খুব কুইকলি লিকুইড বানাইতে, অ্যান্ড দেন লিকুইড থেকে খুব কুইকলি আইস বানাইতে। সো এইটা করার জন্য আমি যেটা করতে পারি যে প্রেশারটা ইনক্রিজ করে দিতে পারি। প্রেশার ইনক্রিজ করলে যেটা হবে, মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ হবে। আগে মেল্টিং পয়েন্টটা ছিল হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেটা যদি একটু ইনক্রিজ হয়ে ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, তো তখন দেখা যাবে আমি প্রেশারটা ইউজ করলে খুব দ্রুত এই ভেপারটা খুব দ্রুত লিকুইডিফাই হবে, অ্যান্ড দেন এটাকে আর মানে লিকুইডিফাই পর্যন্তই দরকার, মানে সলিডটা আমার আর করার দরকার নেই। সলিডের ক্ষেত্রে তখন আবার তো ইফেক্টটা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ একটু আগেও দেখে আসছি সলিডের ক্ষেত্রে আবার প্রেশার ইনক্রিজ করলে মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়। সো আমার ওই প্রথম ফেজটার জন্য, ভেপার থেকে লিকুইডিফাই করার জন্য অ্যাকচুয়ালি প্রেশারটা ইনক্রিজ করলে খুবই ভালো রেজাল্ট পাবো। ওকে, মানে খুব দ্রুত লিকুইডিফাই হয়। ওকে, আমরা যেমন এই যে তোমার গ্যাস সিলিন্ডার যেগুলো ইউজ করি, কিছু কিছু গ্যাস সিলিন্ডার আছে যেগুলোর ভিতরে লিকুইড থাকে, তো এগুলাকে খুব ইজিলি লিকুইড করার ওয়ে হচ্ছে, মানে লিকুইড কীভাবে করে সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার দিয়ে
এগুলো লিকুইড করে রাখে। আবার যখনই আমি প্রেশারটা সরাই ফেলবো, এটা খুব ড্রাস্টিক্যালি মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হয়, অ্যান্ড তখন খুব দ্রুত লিকুইড থেকে আবার এগুলা ভেপারে কনভার্ট হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, সো এই চ্যাপ্টারে আমাদের এই ছিল ডিসকাশন। আমাদের এই চ্যাপ্টারে মেইনলি আমরা কি কি দেখছি? আমরা দেখছি হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্ট স্কেলগুলা কীরকম, সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন। ফার্স্টে দেখছি হচ্ছে টেম্পারেচার। এরপর আমরা দেখছি যে হিটের জন্য লেংথের এক্সপ্যানশন কিভাবে হয়, এরিয়ার এক্সপ্যানশন কিভাবে হয়, আর একটা ভলিউমের এক্সপ্যানশন কিভাবে হয়। এখানে 3টা কোফিশিয়েন্ট ছিল, আলফা, বিটা, গামা এটসেট্রা। আর এর পাশাপাশি আমরা আরও দেখছি যে একটা অবজেক্টকে আমি যদি T1 থেকে T2 টেম্পারেচারে রেইজ করতে চাই, তখন কতটুকু হিট সাপ্লাই দিতে হয়, আর কতটুকু হিট বের করে নিতে হয় যদি T1 থেকে T2 ছোট হয় আর কি। সো T1 যদি গ্রেটার দ্যান T2 হয়, তখন হচ্ছে আমার এখান থেকে হিট বের করে নিতে হবে, আর মানে এখান থেকে আমি হিটটা বের করে নিব, মানে ফ্রিজ যেই কাজটা করে। ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় কেন? কারণ ফ্রিজ হচ্ছে তোমার ওই সব আইটেমগুলো থেকে, ফ্রিজের ভিতরে যা রাখবা ওইখান থেকে হিট বের করে নেয়। ওকে, তোমরা যখন কলেজ উঠবা তখন ফ্রিজের যে মানে ফ্রিজের যে ওয়ার্ক ফ্লো, এটা তোমাদের পড়ানো হবে আর কি ফিজিক্সে। আর যখন T1 থেকে T2 বড় হয়, মানে আমি একটা অবজেক্টকে যখন গরম করতে চাই, মানে স্পেশালি যখন মানে ধরো একটা স্টোভের উপর রাখি, তখন যেটা হয় এখানে আমার বাইরে থেকে হিট সাপ্লাই দিতে হয়। ওকে, তখন ওর টেম্পারেচারটা আস্তে আস্তে রেইজ হয়। অ্যান্ড আমরা আরও দেখছি স্টেট চেঞ্জের সময় অ্যাকচুয়ালি টেম্পারেচারটা আনচেঞ্জড থাকে, টেম্পারেচারটা তখন মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টে থাকে। অ্যান্ড তখন আমি যদি হিট দেই, লিকুইড হচ্ছে গ্যাসে কনভার্ট হবে, আবার সলিড হচ্ছে লিকুইডে কনভার্ট হবে। আবার সিমিলারলি আমি যদি হিট বের করে নেই, তখন তোমার গ্যাস হচ্ছে লিকুইডে কনভার্ট হবে, আর লিকুইড হচ্ছে সলিডে কনভার্ট হবে। আর এইখানে ফর্মুলা অ্যাপ্লিকেবল MLF অর MLV, আর এখানে ফর্মুলা অ্যাপ্লিকেবল MS del T। ওকে, সো এই জিনিসগুলাই ছিল। আর লাস্টলি আমরা ক্যালোরিমিটারের মেইন প্রিন্সিপাল পড়ছি। ক্যালোরিমিটারের মেইন প্রিন্সিপাল হচ্ছে হিট অ্যাবজর্বড ইকুয়ালস হিট রিলিজড। ওকে, আচ্ছা, সো এই চ্যাপ্টারে ক্যালোরিমিটার থেকে অ্যাকচুয়ালি অনেক টাইপের কোশ্চেন আসে, বাট ওইগুলো আমরা হচ্ছে ইয়া থেকে করব, টেস্ট পেপার থেকে করব। ওকে, সো তোমরা টেস্ট পেপার এই বছরটা একটু ট্রাই করো কিনে ফেলার। আচ্ছা, তো আমরা এক কাজ করি, আজকে হচ্ছে পরের চ্যাপ্টারটা তাহলে স্টার্ট করি। পরের যে চ্যাপ্টার আছে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। সো আমি হচ্ছে ফার্স্টে রিফ্র্যাকশনটা পড়াবো। মানে রিফ্র্যাকশনটা হচ্ছে মানে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন একই টাইপের ল ফলো করে, বাট আমি অ্যাকচুয়ালি ফার্স্টে রিফ্র্যাকশনটা পড়াবো, চ্যাপ্টার 9 যেটা, ওইটা দিয়ে স্টার্ট করলে তোমার পরে রিফ্লেকশনটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা নতুন চ্যাপ্টারটাই চাই। আর অবশ্যই টেস্ট পেপারটা কিনে ফেলবা। আমি হচ্ছে সামনে একটু ট্যুরে যাচ্ছি, দেন ট্যুর থেকে এসে এরপর হোপফুলি তোমাদের সামনাসামনি পড়ানো স্টার্ট করব। তো তখন টেস্ট পেপারগুলো নিয়ে আসলে ভালো হবে। ওকে, আমি টেস্ট পেপার থেকেই ফলো করবো মেনলি টেস্ট পেপার। আর আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে সবাই সেম টেস্ট পেপার কিনলে ভালো হয়। সো আমি বলবো সবাই যদি পারো পাঞ্জেরির টেস্ট পেপার কিনবা। ওকে, আচ্ছা, সো আচ্ছা, আর আরেকটা বলছিলাম যে আমরা এই চ্যাপ্টার ওয়াইজ শিট দিব। তো এই চ্যাপ্টারের শিটটা অলরেডি আমার বানানো আছে। তো এই চ্যাপ্টারের যে MCQ শিট আর ম্যাথের শিট, ওইটা আমি ট্রাই করব কালকে বা পরশুর মধ্যে দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা, সো এখান থেকে তোমরা কয়েকটা সলভ করবা, বাকিগুলো আমি আবার আলাদা করে সলভ করে দিব।